আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব তোমাদের অষ্টম অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্নগুলো। তো তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো আমাদের হচ্ছে কি প্রশ্নে এখানে 1 নাম্বার যে সৃজনশীলটা, অনুশীলনীর প্রথম যে সৃজনশীলটা, এখানে কি বলা আছে যে প্রথম প্রশ্ন আমরা হচ্ছে গিয়ে আগে ক এবং খ নম্বর প্রশ্নগুলো দেখে আসব। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে যে সমতল দর্পণ কি বা সমতল দর্পণ কাকে বলে। দেখো, যে মসৃণ পৃষ্ঠে, যে মসৃণ ও সমতল প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেই পৃষ্ঠকে সমতল দর্পণ বলে। আবার রিপিট করতেছি, যে মসৃণ ও সমতল প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেই পৃষ্ঠকে সমতল দর্পণ বলে। এরপরের প্রশ্ন যে দর্পণের পিছনে ধাতুর প্রলেপ লাগানো হয় কেন? দর্পণের পিছনে ধাতুর প্রলেপ লাগানো হয় কেন? তো এইখানে হচ্ছে গিয়ে দেখো, দর্পণের পিছনে ধাতুর প্রলেপ লাগানোর কারণটা বলা আছে। সাধারণত কাচের এক পৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে দর্পণ তৈরি করা হয়। কাচের উপর পারদ বা রূপার প্রলেপ লাগানোর এই প্রক্রিয়াকে পাড়া লাগানো বা সিলভারিং বলা হয়। তো পাড়া লাগানো, সিলভারিং এই দুইটার পাশাপাশি আরেকটা শব্দ হচ্ছে ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে গ্লিটিং করা। হ্যাঁ, তো পাড়া লাগানো, সিলভারিং বা গ্লিটিং করা বলা হয়। তো এই ধাতুর প্রলেপ লাগানোর ফলে কাচ অস্বচ্ছ প্রতিফলক হিসেবে কাজ করে এবং প্রলেপ লাগানো পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠটি এক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। এক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠে আলোকরশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে। তো এই প্রশ্নটার আমি যদি এক কথায় জবাব দিই, প্রশ্নটা হচ্ছে কি ছিল যে দর্পণের পিছনে ধাতুর প্রলেপ লাগানো হয় কেন। এক কথা যদি এটার অ্যান্সারটা হচ্ছে বলি, তো কাচের পিছনে ধাতুর প্রলেপ লাগানো হওয়ার কারণ হচ্ছে কি ওটাকে দর্পণ বানানোর জন্য, বা সহজ কথা প্রতিফলক পৃষ্ঠে এটাকে রূপান্তর করার জন্য। এই আয়না বা দর্পণগুলো কীভাবে বানানো হয়? প্রথমে একটা স্বচ্ছ একটা কাচ নেয়, স্বচ্ছ একটা কাচ নিয়ে তার এক পাশে উজ্জ্বল ধাতুর প্রলেপ লাগিয়ে দেওয়া হয়। তো উজ্জ্বল ধাতুটা সেটা টিন হইতে পারে, তারপর হচ্ছে গিয়ে রূপা হইতে পারে, বা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম হইতে পারে। সেগুলো হচ্ছে গলানোর পরে যে কোনো এক পাশে তোমার এটা হচ্ছে পাতলা একটা প্রলেপ দিয়ে দেওয়া হবে। তো যেই পাশে আমি প্রলেপটা দিব তার অপর পাশে হচ্ছে গিয়ে আমাদের প্রতিফলন আর কি হবে, বা আমাদের প্রতিবিম্বটা হচ্ছে দেখা যাবে। তো সহজ কথা হচ্ছে বলা যায় যে দর্পণের পিছনে ধাতুর প্রলেপ লাগানো হয় যেন হচ্ছে গিয়ে ওইটাকে প্রতিফলক পৃষ্ঠে রূপান্তর করা যায়। এরপরে গ এবং ঘতে চলে আসবো। তো গ এবং ঘতে যাওয়ার আগে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি। উদ্দীপকের এইখানে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে সে দেখবা যে 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা চিত্র দেওয়া আছে। 1 নাম্বার চিত্রে হচ্ছে গিয়ে RS একটা দর্পণ এবং তার সামনে PQ একটা বস্তু রাখা আছে। দর্পণ থেকে 1 মিটার দূরে PQ একটা বস্তু রাখা আছে। আর চিত্র 2-এ একটা অবতল দর্পণ দেওয়া আছে। অবতল দর্পণ কিভাবে বুঝলাম? এটা উত্তলত হইতে পারতো। এটা বুঝছি কিভাবে, যে যেই কার্ভটা থাকে, কার্ভের ভিতরের দিকে যদি ফোকাস বিন্দু এবং হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে অবতল দর্পণ। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে কি বলছে যে গ নাম্বারে যে চিত্র এঁকে দর্পণ থেকে PQ বস্তুর প্রতিবিম্বের অবস্থানটা নির্ণয় করতে বলছে। এই যে চিত্র এঁকে চিত্র আঁকতে হবে এটার, তারপর হচ্ছে কি চিত্র আঁকার পরে এর তো বস্তুর দূরত্ব বা বস্তুর অবস্থানটা 1 মিটার দূরে, তো প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে? তো এখানে সে দেখো যে চিত্রটা আমরা কিভাবে আঁকবো। তো এটাকে আমি একটু জুম করে দিচ্ছি। জুম করে হচ্ছে কি দেওয়ার পরে এখানে হচ্ছে খেয়াল করো, আশা করি দেখা যেতেছে। তো এইখানে যেই কাজটা হচ্ছে হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এইটা হচ্ছে দর্পণ। এই যে এইটা হচ্ছে গিয়ে দর্পণ। হ্যাঁ, এইটা এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের দর্পণ। আর আমাদের হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে বস্তুর হচ্ছে গিয়ে PQ, এই যে PQ বস্তু, এই যে PQ বস্তু। ওকে, PQ বস্তু থেকে এখন আমি P বিন্দু থেকে দুইটা আলোকরশ্মি নিব। P বিন্দু থেকে দুইটা আলোকরশ্মি নিব। হচ্ছে দেখো আমি দুইটা আলোকরশ্মি নিতেছি। একটা আলোকরশ্মি মনে করছি কি এইভাবে থেকে যাবে। তো P বিন্দু থেকে একটা আলোকরশ্মি এইভাবে আপতিত হওয়ার পরে এইটা এই বরাবর প্রতিফলিত হয়ে যাবে। ওকে, একটা আলোকরশ্মি নিলাম। দ্বিতীয় আলোকরশ্মিটা এই P বিন্দু থেকে হচ্ছে কি নেওয়া লাগবে। তো P বিন্দু থেকে আরও একটা আলোকরশ্মি হচ্ছে গিয়ে এখানে আপতিত হইল। এই যে P বিন্দু থেকে আরেকটা আলোকরশ্মি এভাবে আপতিত হওয়ার পরে এই বরাবর প্রতিফলিত হয়ে চলে যাবে। ওকে, আচ্ছা। আর Q বিন্দু থেকেও দুইটা আলোকরশ্মি আমাদের নিতে হবে। সো Q বিন্দু থেকে যদি আমরা দুইটা আলোকরশ্মি নিই, যে দেখো একটা আলোকরশ্মি হচ্ছে কি এইভাবে নেওয়ার পরে এই যে এইভাবে নিলাম, নেওয়ার পরে এইভাবে প্রতিফলিত হয়ে এইখানে চোখের মধ্যে এসে পড়বে। আর অপর একটা আলোকরশ্মি, এটাকে হলুদ কালার দিয়ে দেখাই। আচ্ছা, এইটা এইভাবে আপতিত হবে, যে আপতিত হওয়ার পরে এই বরাবর প্রতিফলিত হয়ে চলে যাবে।
তো যখন চোখের মধ্যে আলোকরশ্মিগুলো, প্রতিফলিত আলোকরশ্মিগুলো যখন হচ্ছে চোখে এসে পড়বে, তখন চোখে এসে পড়ার পরে মনে হবে যে এই যে দেখো যে আমাদের সবুজ কালো যে আলোকরশ্মিটা, চোখের মনে হবে আলোকরশ্মিটা এই বরাবর আসতেছে, এই সোজা আসতেছে, ও এখান থেকে দেখবে না, ও দেখবে কি এই বরাবর আসতেছে, হলুদটাকে সেই বরাবর দেখবে, মানে প্রত্যেকটাকে যেই বরাবর আসছিল সেই বরাবর সে দেখবে। তো এখন হচ্ছে গিয়ে দেখো প্রতিফলিত রশ্মিগুলা, প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়? প্রতিবিম্ব তৈরি হয় প্রতিফলিত রশ্মিগুলা পরস্পরের সাথে যদি ছেদ করে। তো এইখানে যে দেখো প্রতিফলিত রশ্মিগুলো এরকম ছড়ায় যাইতেছে, হ্যাঁ, এখানে আসার পরে এভাবে ছড়ায় যাইতেছে, তো এই পাশে হচ্ছে মিলার কোনো চান্স নাই। তো যখন হচ্ছে এরকম হবে তখন হচ্ছে গিয়ে তোমাকে এগুলোকে পিছনের দিকে বর্ধিত করে দিতে হবে। যেমন হলুদ আলোকরশ্মিটা এই বরাবর আসতেছিল, তো এটাকে এই বরাবর বর্ধিত হচ্ছে করব, ওকে। তারপর হচ্ছে গিয়ে আমাদের নীল যে আলোকরশ্মিটা ছিল, নীল আলোকরশ্মিটাকে হচ্ছে গিয়ে ও যেই বরাবর প্রতিফলিত হয়েছে ওই বরাবর হচ্ছে গিয়ে আমরা কি করব, বর্ধিত করে দিব। তো বর্ধিত হচ্ছে করলে এই দুইটা আলোকরশ্মি মনে হবে যেন বি বিন্দু থেকে বের হয়ে আসতেছে, তাহলে হচ্ছে কি কিউ বিন্দুর একটা প্রতিবিম্ব হচ্ছে পাওয়া যাবে বি বিন্দুতে। আবার অপর দিকে এই বিন্দু থেকে যে দুইটা আলোকরশ্মি প্রতিফলিত হয়েছে, যে এই যে পি বিন্দু থেকে সবুজটা হচ্ছে এই বরাবর প্রতিফলিত হয়েছে, এটাকে হচ্ছে গিয়ে আমরা এরকম পিছনের দিকে যদি বর্ধিত করে দিই তাহলে এখানে আসবে। আর হচ্ছে গিয়ে আরেকটা আলোকরশ্মি ছিল, সেটা হচ্ছে গিয়ে এই কালারটা, যে বেগুনি কালারটা, এটা এই বরাবর প্রতিফলিত হয়েছে। তো যে বরাবর প্রতিফলিত হয়েছে আমরা ওই বরাবর যদি হচ্ছে গিয়ে এটাকে বর্ধিত করে দিই তাহলে এরা দুজন আবার মিলিত হয় হচ্ছে কত, এ বিন্দুতে। তাহলে হচ্ছে গিয়ে পি বিন্দুর হচ্ছে গিয়ে প্রতিবিম্ব এ বিন্দু এবং কিউ বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে কত, বি বিন্দু। ওইখান থেকে আমরা যদি হচ্ছে গিয়ে এবার দুইটা বিন্দুকে যোগ করে দিই তাহলে এ বি হবে হচ্ছে গিয়ে আমাদের পি কিউ এর প্রতিবিম্ব, এ বি হবে আমাদের পি কিউ এর প্রতিবিম্ব। তো চিত্র আঁকা শেষ। এখন হচ্ছে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে এদের কি জিজ্ঞেস করছে, এদের হচ্ছে গিয়ে আমাদের এখন আমাদের কি জিজ্ঞেস করছিল, চিত্র আঁকার পরে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে যে এর প্রতিবিম্বের অবস্থানটা নির্ণয় করো, প্রতিবিম্বের অবস্থান। যে পি কিউ এর তো হচ্ছে আমরা প্রতিবিম্বের চিত্রটা আঁকলাম, এখন প্রতিবিম্বের অবস্থান। তো প্রতিবিম্বের অবস্থানটা হচ্ছে কিরকম হবে, এই যে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে প্রতিবিম্ব। তো দেখো দর্পণ থেকে বস্তুটা যতখানি দূরে হচ্ছে দেখা যাচ্ছে, দর্পণ থেকে প্রতিবিম্বটা এক্স্যাক্টলি ততখানি দূরেই হচ্ছে গিয়ে তৈরি হয়েছে। আর আমরা এমনিতে হচ্ছে জানি যে সমতল দর্পণে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান হয়ে থাকে, বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান হয়ে থাকে। তার মানে হচ্ছে কি আমরা এখানে হচ্ছে বলতে পারি যে বস্তু যত দূরে তৈরি হবে প্রতিবিম্ব তত দূরেই তৈরি হবে। তাহলে হচ্ছে গিয়ে বস্তুর দূরত্ব কত, এস কিউ, এবং প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কত, এস বি। এই দুটো কি আসবে, সমান আসবে। এই যে চিত্র থেকে দেখা যায় এস কিউ ইজ ইকুয়াল টু এস বি। তো হচ্ছে গিয়ে এস কিউটা কত ছিল আমাদের, 1 মিটার ছিল, এই যে এখানে দেখা যাচ্ছে এস কিউটা কত ছিল, 1 মিটার। তাহলে এস বি হচ্ছে কত আসবে, 1 মিটার। এই যে এস বিও কত আসবে, 1 মিটার। অর্থাৎ প্রতিবিম্বের অবস্থান 1 মিটার, দর্পণের 1 মিটার পেছনে, ওকে, দর্পণের 1 মিটার পেছনে। তো আমরা সে বলতে পারি যে পি কিউ এ যদি আমরা সমতল দর্পণের প্রতিবিম্ব আঁকি তাহলে হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দূরত্বটা 1 মিটার এবং এর অবস্থানটা দর্পণের পিছনে, বা সুতরাং এক কথা যদি বলি যে দর্পণের পিছনে 1 মিটার দূরে অবস্থিত। এরপর হচ্ছে গিয়ে আমরা ঘ নম্বর প্রশ্নে চলে আসি। ঘতে কি জিজ্ঞেস করছে, প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে 1 নম্বর এবং 2 নম্বর দর্পণের তুলনা করো, অর্থাৎ সমতল দর্পণ এবং অবতল দর্পণের তুলনা করতে বলছে, সমতল দর্পণ এবং অবতল দর্পণের তুলনা করতে বলছে। তো হচ্ছে গিয়ে সমতল দর্পণ এবং অবতল দর্পণ হচ্ছে গিয়ে তুলনা, যে সমতল দর্পণে কিরূপ টাইপের প্রতিবিম্ব হয় এবং হচ্ছে গিয়ে অবতল দর্পণে কেমন টাইপের প্রতিবিম্ব হয়, তারপরে সমতল দর্পণের প্রতিবিম্বগুলোর প্রকৃতি কীরকম হয় আর অবতল দর্পণে উৎপন্ন প্রতিবিম্বগুলোর প্রকৃতি কীরকম হয়। তো এদের কম্প্যারিজনটা হচ্ছে করতে হবে। তো এখানে হচ্ছে দেখো, এখানে সুন্দরভাবে যে কম্প্যারিজন দেওয়া আছে। তো এখানে হচ্ছে দেখো যে উপরের চিত্রে প্রথম চিত্রটা হচ্ছে গিয়ে সমতল দর্পণ এবং দ্বিতীয় চিত্রটা হচ্ছে গিয়ে অবতল দর্পণ। তো এই নিম্নে এই দর্পণদ্বয়ের মধ্যে তুলনা হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে কি কথা বলছে, সমতল দর্পণে সর্বদা লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব গৃহীত হয়। সমতল দর্পণে আমরা যে প্রতিবিম্বগুলো হচ্ছে গিয়ে আঁকি সেটা হচ্ছে কীরকম হয়, সমান হয়, লক্ষ্যবস্তুর সমান হয়। কিন্তু অবতল দর্পণে প্রতিবিম্ব সমান হইতে পারে, মানে বস্তুর সমান হইতে পারে, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বস্তু থেকে বড় হইতে পারে আবার বস্তু থেকে ছোট হইতে পারে। তো বস্তু থেকে যদি বড় হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি বিবর্ধিত, ছোট হলেছে বলি খর্বিত, আর সমান হচ্ছে সমান। তার মানে অবতল দর্পণে প্রতিবিম্বটা বিবর্ধিত হইতে পারে, খর্বিত হইতে পারে, অথবা সমানও হইতে পারে, ওকে। যেমন লক্ষ্যবস্তুকে যদি বক্রতার কেন্দ্রের বাইরে যদি রাখি অবতল দর্পণে
তাহলে হচ্ছে গিয়ে খর্বিত প্রতিবিম্ব গঠিত হয়। আবার যদি হচ্ছে গিয়ে যদি ভিতরে থাকে তাহলে হচ্ছে গিয়ে বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়, এবং বক্রতার কেন্দ্রে থাকলে লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়। মানে হচ্ছে কি, মানে হচ্ছে এই যে এরকম এখানে হচ্ছে তাকাই, এখানে আমাদের যেই অবতল দর্পণ, এখানে হচ্ছে গিয়ে একটু আগে কিছু বলছে যে এটা হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্রের বাহিরে এইখানে যদি হচ্ছে রাখি, এই অঞ্চলটার মধ্যে যদি হচ্ছে বস্তু রাখি তাহলে প্রতিবিম্বটা হবে খর্বিত। যদি হচ্ছে গিয়ে এই বক্রতার কেন্দ্রের ভিতরে এইখানে যদি কোথাও রাখি, এই পাশে যে কোনো জায়গায় রাখি, তাহলে প্রতিবিম্বটা হবে বিবর্ধিত। আর যদি বস্তুটাকে এক্স্যাক্টলি সি এর উপরে রাখি তাহলে প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটা হবে বস্তুর দৈর্ঘ্যের সমান, বস্তুর দৈর্ঘ্যের সমান। তো এই প্রথমটাতে এই কথাটা হচ্ছে বলছে। নেক্সট হচ্ছে গিয়ে পরের যে তুলনাটা, পরের তুলনা চলে আসি। 1 নম্বর তুলনা শেষ, এবার হচ্ছে গিয়ে 2 নম্বর হচ্ছে গিয়ে যে তুলনাটা হচ্ছে দেওয়া হয়েছে সেটা কি, সমতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু দর্পণ থেকে যতটা দূরে থাকে প্রতিবিম্ব দর্পণের ততটা পিছনে গঠিত হয়। অর্থাৎ বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমতল দর্পণে একই থাকে, কিন্তু অবতল দর্পণে এটা হয় না। অবতল দর্পণে এটা হয় না। অবতল দর্পণে যে কাজটা হচ্ছে হয়, অবতল দর্পণে আমাদের প্রতিবিম্বের অবস্থান এবং প্রতিবিম্বের দূরত্ব এটা হচ্ছে কি চেঞ্জ হয়। কেন হচ্ছে কি চেঞ্জ হয়, যে অবতল দর্পণের প্রতিবিম্বের অবস্থান নির্ভর করে প্রধান ফোকাস সাপেক্ষে লক্ষ্যবস্তুর অবস্থানের উপর। মানে প্রতিবিম্বের দূরত্বটা ডিপেন্ড করে বস্তুকে কোথায় রাখা হয়েছে, অর্থাৎ বস্তুর দূরত্ব কোথায়। বস্তুকে এক এক জায়গাতে রাখলে এক এক ধরনের প্রতিবিম্ব তৈরি হয় এবং সেই প্রতিবিম্বগুলোর দূরত্ব এক এক রকম হয়। ওকে, কখন হচ্ছে গিয়ে প্রতিবিম্ব বস্তুর দূরত্বের তুলনায় অনেক বেশি দূরত্বে তৈরি হয়, কখনো বস্তুকে যত দূরত্বে রাখা হয়েছে তার থেকে অনেক কাছে প্রতিবিম্ব তৈরি হয়, আবার অনেক সময় বস্তুকে যত দূরত্বে রাখা হয়েছে প্রতিবিম্ব তত দূরত্বেই তৈরি হয়। অর্থাৎ বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সমানও হইতে পারে, সমতল দর্পণের মতো অবতল দর্পণে এই ঘটনাটা ঘটতে পারে। এইখানে হচ্ছে গিয়ে পরবর্তীতে হচ্ছে গিয়ে বলা হয়েছে যে অসীম হতে প্রধান ফোকাস পর্যন্ত লক্ষ্যবস্তুকে দর্পণের যত নিকটবর্তী হতে থাকে প্রতিবিম্ব দর্পণ হতে ততই দূরে সরতে থাকে, এবং এক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান সর্বদাই প্রধান ফোকাসের বাইরে হয়। লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হলে প্রতিবিম্বের অবস্থান হয় দর্পণের পেছনে। মানে হচ্ছে কি, এখানে হচ্ছে দেখো কি কি হচ্ছে কি বলছে, আরেকবার হচ্ছে ভালো করে লক্ষ্য করো, যে বলছে অসীম হতে প্রধান ফোকাস পর্যন্ত, আমরা এখান থেকে একে হচ্ছে দেখাই। আচ্ছা, এই মনে করছে গিয়ে একটা অবতল দর্পণ, এটা হচ্ছে গিয়ে সি বিন্দু, এটা হচ্ছে গিয়ে এফ বিন্দু, এটা হচ্ছে গিয়ে অসীম। অসীম থেকে আমরা হচ্ছে গিয়ে লক্ষ্যবস্তুকে দর্পণের যত নিকটবর্তী করতে থাকবো, মানে বস্তুটা হচ্ছে প্রথমে এখানে থাকবে, তারপর একটু এখানে, তারপর একটু এখানে, যত দর্পণের কাছে নিতে থাকবো প্রতিবিম্ব দর্পণ থেকে তত দূরে সরতে থাকবে। মনে কর হচ্ছে গিয়ে আমরা যদি এইখানে প্রতিবিম্ব আঁকি তাহলে মনে করছে প্রতিবিম্ব তৈরি হবে এইখানে। আমি যদি এখানে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব তৈরি হবে কোথায়, এইখানে। বস্তুকে আরেকটু কাছে নিয়ে আসলে যদি এইখানে আসি, এখানে রাখি বস্তুকে, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে এইখানে। বস্তুকে যদি এইখানে রাখি তাহলে প্রতিবিম্ব তৈরি হবে এই পাশে। তার মানে বস্তুকে যত সামনে নিতেছি প্রতিবিম্ব তত দূরে সরতেছে। ওকে, এই কথা হচ্ছে বলছে। আবার হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে প্রতিবিম্বের অবস্থান, এই যে এই পজিশনগুলোর জন্য প্রতিবিম্বগুলা দেখো সবসময় ফোকাস বিন্দুর বাইরে এই পাশে তৈরি হতেছে, এইখানে, এখানে এবং এখানে। এটা ফোকাস বিন্দুর বাইরে তৈরি হতেছে। আচ্ছা, আরেকটা কি কথা বলছে, লক্ষ্যবস্তু যদি ফোকাস এবং মেরুর মধ্যে থাকে, এই যে ফোকাস বিন্দু আর এটা হচ্ছে কি মেরু, এর মাঝামাঝি যদি হচ্ছে গিয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রতিবিম্বের অবস্থানটা হয় দর্পণের পিছনের সাইডে, এই পাশে এসে তৈরি হয়। তোমরা হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে অবতল দর্পণে বিভিন্ন বস্তুর প্রতিবিম্ব হচ্ছে যখন আঁকবা তখন এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আরো ভালোভাবে হচ্ছে বুঝতে পারবা। আর লাস্ট হচ্ছে কি যেটা হচ্ছে কি বলা আছে যে সমতল দর্পণে সবসময় অবাস্তব বিম্ব গঠিত হয়, কিন্তু অবতল দর্পণে ক্ষেত্রবিশেষে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব গঠিত হইতে পারে। সমতল দর্পণে শুধুমাত্র অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে, কিন্তু অবতল দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনেরই প্রতিবিম্ব গঠিত হইতে পারে। তো এই ছিল তোমাদের অষ্টম অধ্যায়ের অনুশীলনের প্রথম সৃজনশীল প্রশ্নটি। এই ধরনের আরও প্রশ্নের সমাধান যদি পেতে চাও তাহলে তোমাদের সংগ্রহ করে ফেলতে হবে ইজি ফিজিক্স বইটি। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।